ওকে, সো আমরা মিক্সড কুইজ করবো আজকে। এটা 15 দিনের ক্লাস, 15 স্টুডেন্ট যারা আছে তারা রেজিস্ট্রেশন পরীক্ষা দেবে, এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিক্সড কুইজ। 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে। তো প্রথম কোয়েশ্চন আমরা শুনি মন দিয়ে। Quando la carreggiata è occupata da ciclisti o pedoni, si devono sorpassare senza superare la velocità di 30 km all'ora. দেখেন এই কোয়েশ্চনটা শুনলে মনে হয় দারুণ একটা কথা বলছে, সুন্দর একটা পরামর্শ দিচ্ছে। যখন কোয়ান্দো লা কারেজ্জাতা এ অক্কুপাতা দা চিকলিস্টি, যখন কারেজ্জাতার মধ্যে সাইকেল চালকগণ আসবে, অথবা পেদিন অথবা পথচারীরা আসবে। রাস্তা আমি গাড়ি চালাচ্ছি, সাইকেল চালক বা পথচারী আছে কারেজ্জাতার উপর দিয়ে চলাচল করতেছে। সি দেব বনো মানে আমরা, আমাদের সরপাস্সারে ওভারটেক করতে হবে, সেন্সা সুপারারে অতিক্রম না করে, লা ভেলোসিটা 30 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 30-এর উপরে না যায় আমাদের কি করতে হবে, ওভারটেক করতে হবে। সো আমরা যখন কাজ যাতায়াতে থাকবো, যখন সাইকেল চালক বা মানুষ থাকবে, আমরা কিন্তু শহরের মধ্যে সর্বোচ্চ গতি হয় 50, আমরা কিন্তু 40-এ ওভারটেক করতে পারবো, 45 ওভারটেক করতে পারবো, হ্যাঁ 25 ওভারটেক করতে পারবো। কিন্তু বুঝে বলা হয় সিদে বনসর পাস সারে আমাদের অবশ্যই এদেরকে ওভারটেক করতে হবে সেন্সা সুপারারে লা ভেলোসিটা দি 30 কিলোমিটার পার আওয়ার, মানে 30 কিলোমিটার বেগে উপরে না যেয়ে 30 কিলোমিটারের মধ্যে থেকে আমাদেরকে এদেরকে ওভারটেক করতে হবে, চুকিষ্ট হবে ফালসো। যদি ওভারটেক করার জন্য একাধিক কোর্সে থাকে, কাজ যারা চলা থাকে, তাহলে আমরা কিন্তু 30-এর উপরেই কভারটা করতে পারবো, যথেষ্ট হবে ফালসো। তো কভারটা করার সময় আল মেনো 1 মিটার, 1 মিটার আমাদের লাতেরালে ডিস্টেন্স রাখতে হবে। La figura rappresenta un segnale di pericolo. লা ফিগুরা রাপ্রেজেন্তা, এই চিত্রটি রিপ্রেজেন্ট করতেছে উন সিনাল দে পিরিগুলো, বিপদ সংকেত। 150 মিটার পর একটা 500 লেভেল ল আছে, সেন্সা বাড়িয়ে একটা সতর্কতামূলক বিপদ সংকেত, অবশ্যই এটা পিরিগুলোর কাটতাল্য। তো লাস ফিগুরা দেখানো এই চিত্রটি রিপ্রেজেন্ট করুন সিনালে পিরিগুলো, বিপদ সংকেত বোঝাচ্ছে। বেয়ারা প্রশ্ন। Il segnale raffigurato vieta la circolazione a tutti i veicoli sprovvisti di motore. স্প্রবিস্তি মোটর মানে মোটর ছাড়া, খেয়াল রাখবো আমরা। স্প্রবিস্তি মানে হলো ছাড়া, মোটর মোটর ছাড়া, মোটর ছাড়া। যেমন ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি, তারপরে গাড়ার গাড়ি, এগুলা কি স্প্রবিস্তি দি মোটর, মোটর ছাড়া। সাইকেল স্প্রবিস্তি দি মোটরে, মোটর ছাড়া যানবাহন। সেটা ডি ভিতর কাটতেল যে ত্রাসজনী অ্যানিমালি, পশু দ্বারা চালিত ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, এমন যানবাহন এই রাস্তায় চলাচল করতে পারবে না। সো এল সিনাফিগ্রাতো, এই সিগন্যালটি ভিয়েতা নিষেধ করে লা circolazione চলাচল তুত্তি ইভিকুলি, যত যানবাহন আছে, স্প্রভিস্তি দি মোটরে, মোটর ছাড়া যত যানবাহন আছে প্রত্যেকেরই এ রাস্তায় চলাচল নিষেধ। এই চিত্র দ্বারা বোঝাচ্ছে বুঝতে হবে ফালসো। শুধুমাত্র কাদের জন্য নিষেধ? ত্রাসিয়নি অ্যানিমালি, পশু দ্বারা চালিত যে যানবাহন, এদের জন্য শুধুমাত্র চলাচল নিষেধ। তুত্তি ভিহিকুলি, যত যানবাহন আছে, স্প্রভিস্তি ছাড়া দি মোটরে, মোটর ছাড়া, এর জন্য কুষ্ট হবে ফালসো। Il segnale raffigurato preannuncia che gli autocarri oltre 3,5 T devono svoltare nella direzione della freccia. যেহেতু কালকে বুঝাইছি যে এখানে ফন্দ ব্লু, ব্যাকগ্রাউন্ড নীল আছে, মানে অব্লিগো, নীল থাকা মানে বাধ্যতামূলক, অব্লিগো। সো খেয়াল রাখবো আমরা। এটা হলো জাতীয় আছে একটা, এই মালবাহী গাড়ির জাতীয় ওজন আছে। যে ছবি দেখলে আমরা সব মালবাহী গাড়িকে কিন্তু চিন্তা করতে পারবো না। এই সব ছবি দেখলে একটা রুলস নিয়ম আছে, যেটা মালবাহী গাড়ি একটা জাতীয় ওজন আছে, সেই ওজনের উপরে হইলে এই কার্তেলটা সেই মালবাহী গাড়ির জন্য কার্যকর। সে জাতীয় ওজনটা কত? মালবাহী গাড়ির ওজন কত বোঝায় বলেন তো? ভাই 3.5 টন। 3.5 টনের মতো ভাই। 3.5, ভেরি গুড। তো 3.5 টনের, যদি 3.5 টন পর্যন্ত হয় একটা মালবাহী গাড়ি, এটা তো অলরেডি ট্রাকের ফরগুনের ছবি। ট্রান্সপোর্ট তো মেরছি, ট্রান্সপোর্ট তো মেরছি, মালামাল পরিবহন করে। সো সব মালামাল পরিবহন করা সবার জন্যই কিন্তু ডান দিকে যাওয়া বাধ্যতামূলক না। সো একটা নির্দিষ্ট ওজন আছে যেটা আমাদের সবার মনে রাখতে হবে, সেটা কত? 3.5, 3,5 টনের লাত, মানে 3.5 টন। 3.5 টন পর্যন্ত মালবাহী গাড়ি সোজাও যেতে পারবে, বামও যেতে পারবে, ডানও যেতে পারবে 3.5 টন পর্যন্ত, বা এর নিচে, বা 3.5 টন পারি সমান সমান। যখন এর উপরে হয়ে যাবে, 3.5 টনের উপরে 100 গ্রাম বেশি হয়ে যাবে, 1 কেজি, 1,000 গ্রাম বেশি হয়ে যাবে, 500 গ্রাম বেশি হয়ে যাবে ওজন, তখন এদের জন্য এই কার্যকরটা কার্যকর। সো মালবাহী গাড়ি 3.5 টনের উপরে যদি হয়, এদের জন্য অব্লিগুইজ বলতারে দেশরা, সামনে ডান দিকে যেতে হবে। মালবাহী গাড়ি 3.5 টনের বেশি। আর অনেকে বলতে পারে ভাই, মালবাহী গাড়ি 3.5 টনের বেশি হইলে কি সমস্যা আর কম হইলে কি সমস্যা? মালবাহী গাড়ি 3.5 টনের বেশি হয়ে গেলে এদের গতিসীমা কম, যেহেতু ভারী গাড়ি, ওজন বেশি, হ্যাভি হ্যাভি ভেহিকলস,
সেক্ষেত্রে গতিসীমা হয়ে যাবে কম। 80 অতস্ত্রাদায় প্রিন্সিপালে হলো 70 বা এক্সট্রা 70, যেহেতু ভারী গাড়ি, ওজন বেশি, সেক্ষেত্রে শহরের ভিতরে রাস্তাঘাট যেন ভেঙে চুরে না যায়, অথবা বড় গাড়ি যানজটের সৃষ্টি হতে পারে। এর জন্য বড় গাড়িগুলাকে বলা হচ্ছে সামনে গিয়ে, যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা আছে, সাদা থাকা মানে কি, এটা আমরা শহরের ভিতরে পাচ্ছি। তো যদি শহরের ভিতরে পাচ্ছি, তো ভারী গাড়িগুলা যেন শহরের ভিতরে না ঢুকে যায়, ঢুকে গেলে জ্যামের সৃষ্টি হয়, রাস্তাঘাট ভেঙে যেতে পারে। এর জন্য এদেরকে কি বলা হচ্ছে, তোমরা ডান দিক দিয়ে অবশ্যই ইস বলতারা দেশটা করবো, ডান দিকে চলে যাবো, মালবাহী গাড়ি 3.5 টনের বেশি। তো কুইজে কিন্তু উল্লেখ থাকতে হবে যে এটা, যদি বলা হয় তুত্তে অতকারীকে বলছে রানে যেতে, তাহলে ফালসো, নট তুত্তে অতকারী, শুধুমাত্র অলত্রে মানে বেশি, অলত্রে মানে কি বেশি, ত্রে বিকলসিত না, 3.5 টনের বেশি যে মালবাহী গাড়ি, এদের জন্য দেববন, এদেরকে অবশ্যই বলতে নেল্লা দৃশ্যনে দেলা ফ্রেচ্চা। এখানে ডান দিক না বইলা কি বলছে, নেল্লা দৃশ্যনে দিক দেলা ফ্রেচ্চা, তীর, ফ্রেচ্চা মানে তীর, তীরের দিক, নেল্লা দৃশ্যনে দেলা ফ্রেচ্চা। সো মালবাহী ইল সিনাফিগুরাতো পেনুঞ্চা, এটা আমাকে উল্লেখ করে বোঝাচ্ছে এই সিগন্যালটি কে লি অতকারী ট্রাক, মাল পরিবহনকারী, অত্রে ত্রে ভিড়গুলো চিহ্নিতনের লাতে 3.5 টনের বেশি, এদেরকে অবশ্যই দেববন ইস বলতারে মোড় নিতে হবে কোথায়, দৃশ্যের দিলা ফ্রেচ্চা। ডান দিক বললো ভেরো হইতো, তীর বরাবর বলছে, তাও হবে কি কুইজটা ভেরো। আমরা আবার শুনি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। Il segnale raffigurato preannuncia che gli autocarri oltre 3,5 T devono svoltare nella direzione della freccia. Il segnale raffigurato preannuncia di fermarsi 320 metri dopo il segnale e dare la precedenza. খেয়াল করি আমরা, এখানে স্টপ দেওয়া আছে, যখন স্টপ থাকবে এর মানে কি, আমরা যখন নাকি সামনে একটা মেন রোডের সাথে কানেক্ট হব, একটা মেন রোডের সাথে কানেক্ট হব, এইখানে কিন্তু আমরা স্টপ কাটতেলো পাবো, স্টপ, আমরা এরকম একটা স্টপ কাটতেলো পাবো, স্টপ লেখা থাকবে। এর মানে কি, আমাদের মেন রোডে ঢোকার আগে অবশ্যই ট্রান্সভার্সালে আরেস্ট, মোটা সাদা দাগ থাকবে একটা, ওইখানে আমাকে থামতে হবে, থেমে ডানে বামে ভালোভাবে দেখে তারপর আমাকে মেন রোডে ঢুকতে হবে। সো স্টপের প্রেআভিজো। আর যদি ডানে প্রেসিডেন্সে থাকতো যে আমরা শুধু রানেন তারে করব, যদি গাড়ি থাকে তাহলে থামবো, মানে থামা বাধ্যতামূলক না, দাঁড়ের প্রেসিডেন্সটা হলো থামা বাধ্যতামূলক না, প্রয়োজনে থামবো, থেমে ডানে বামে অধিকার দেবো যদি গাড়ি থাকে। আর স্টপ মানে অবশ্যই থামতে হবে, কারণ এই স্কার্সা ভিজিবিলিটা, ডান দিকে ঠিক মতো দেখা যাচ্ছে না। অনেক সময় এমন রাস্তা আছে না, যে এরকম রাস্তা আমরা মেন রোডে ঢোকার আগে বড় একটা বিল্ডিং আছে, এখানে বিল্ডিং থাকার কারণে, এখানে বড় একটা বিল্ডিং থাকার কারণে আমরা যখন এখানে আসলাম, এই দিকের গাড়িগুলো দেখা যাচ্ছে না ভালোভাবে। সেই ক্ষেত্রে এখানে স্টপ দেওয়া থাকে যে তুমি ভালো আগে থামো, থেমে ভালোভাবে দেখো ওই দিক দিয়ে গাড়ি আসতেছে কিনা। আর যদি খোলামেলা হয়, যে না আমি এখান থেকে দেখতে পারতেছি ওই দিকে গাড়ি আসতেছে কিনা, তাহলে দেওয়া থাকে কি দাঁড়া প্রেসিডেন্স, যে গাড়ি থাকলে তুমি থাইমো, আর না থাকলে তুমি রালেন তারে করে ইনক্রোচে ঢুকে যাও, মেন রোডে ঢুকে যাও। সো এটা স্টপের প্রেয়াভিও, স্টপ লেখা না থাকলে, এটা শুধু 320 মিটার লেখা থাকলে দাঁড়ে প্রেসিডেন্সার প্রেয়াবিজো। আর যদি স্টপ উল্লেখ করছে, তো সামনে স্টপ থামতে হবে, ফের মারে করতে হবে। সো এটাই বলা হচ্ছে সিনাপিগুড়াতো, এই চিত্রটি প্রেয়ানুঞ্চা আমাকে বোঝাচ্ছে দি ফের মারছি, থামতে হবে। এই চিহ্নটা বোঝাচ্ছে থামতে হবে, এখানে কিন্তু থামতে হবে না, কই থামতে হবে, 320 মিটার দপ এর সিগনালে, মানে এই সিগনালে 320 মিটার পরে থামতে হবে। একটা কুইজ আছে, বলবে যে এই সিগন্যাল দেখলে আমরা থামবো, দেখলে আমরা থামবো, দেন নবামেন্তে আবার 320 মিটার পরে গিয়ে আবার থামবো, দুইবার থামার কথা বলা, ওটা ফালতু প্রশ্ন। কিন্তু এই কুইজে উল্লেখ করছে সুন্দরভাবে যে আমাকে ফের মারছি 320 মিটার দপইল সিগনালে, এই সিগনালে 320 মিটার পর থামতে হবে এবং দাঁড়েলা প্রেসিডেন্স এবং অগ্রাধিকার দিতে হবে, চৌকস হবে ভেরো, ফের মার্সি করতে হবে, স্টপ লেখা আছে। এখন সেম প্রশ্নটা স্টপ ছাড়া যদি বলতো যে এই চিত্রটা আমাকে 320 মিটার পর থামতে বলছে এবং অগ্রাধিকার দিতে বলছে, তাহলে ফালস হইতো। কারণ দাঁড়ে প্রেসিডেন্সি আমাকে থামতে বলে না, আমাকে রালেন তারে করতে বলে, যদি প্রয়োজন হয় তাহলে আমরা থামবো। ক্লিয়ার আমরা এটা। La segnaletica in figura vieta la sosta ma non la fermata anche nelle parti con striscia gialla a zig-zag. খেয়াল রাখি আমরা, পার, খেয়াল রাখবো, পার্তি কনস্ট্রিচা মানে দাগ, জাল্লা মানে হলুদ, জিগজাগ, এই যে জিগজাগ, জিগজাগ আঁকা বাঁকা বেকাতেরা, এটাকে বলা হয় জিগজ্যাগ, হলুদ রং। এই যে এটার 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 এই কতটুকু, এই এটার দৈর্ঘ্য কতটুকু কেউ বলতে পারবেন কতটুকু এটা, জুমের জিজ্ঞেস বা ফেসবুক কমেন্টে বলেন তো, এই জিগজ্যাগের দৈর্ঘ্য কতটুকু হয় সাধারণত।
বলতে পারে কিনা কেউ? বলেন তো কত মিটার? যদি এটা দৈর্ঘ্য কত কত মিটার? ভাই 15 মিটার। 15 মিটার ভাই। 15 মিটার, ভেরি গুড, সবাই তো 15 মিটার। পারছে। সবাই ব্রাভো স্টুডেন্ট, ভেরি গুড। সেটা 15 মিটার, যদি জিগজ্যাগ করা থাকে তাহলে তো ভালোই। 15 মিটার আমরা বুঝতেই পারলাম যে হ্যাঁ, বাস ফের মাথার 15 মিটার আগে এবং পরে সস্তা করা যাবে না, পার্কিং করা যাবে না। আমি গাড়ি এখানে রাইখা আমি খাইতে গেলাম, বাস আসছে, বাস থামার জন্য ঢুকতে পারতেছে না আমার গাড়ির জন্য, তখন কিন্তু পুনতেও কাটবে, জরিমানাও খাবেন, গাড়ি উঠাও নিয়ে যেতে পারে, ঠিক আছে? সো এই যে বাস ফের মাথার 15 মিটার সামনে এবং 15 মিটার পিছনে ডিভিয়ে তো সস্তা, পার্কিং করা যাবে না। যদি জিগজ্যাগ নাও থাকে তাহলে কুইজে উল্লেখ থাকবে যে জিগজ্যাগ না থাকলেও বাস ফের মাথা আছে, এর থেকে 15 মিটার সামনে এবং পিছনে বাসটা যেন সহজেই এই বাস স্টপে ঢুকতে পারে এবং সহজেই যেন রিপার্টিতে করতে পারে। তো সামনে পিছনে আমরা 15 মিটার জায়গা খালি রাখবো যদি পার্কিং করার প্রয়োজন হয়। তবে ফের মাথা ফের মানে করা যাবে। আমি ফের মানে মানে কি, আমি গাড়ির ভিতরে আছি, যখন যাত্রী নামাইলাম বা কারোর জন্য ওয়েট করতেছি, ফের মানে করা যাবে যখন দেখবো পিছনে বাস আছে, আমরা এখান থেকে কি করলাম, সরে সামনে চলে গেলাম, তো ফের মানে করা যাবে, সস্তা করা যাবে না। সো এখানে খেয়াল করি, এই সিগন্যালটি ভিয়েতলা সস্তা পার্কিং নিষেধ করে, মা নন, কিন্তু ওইটা নিষেধ করে না, লা ফের মাথা নিষেধ করে না। এই সিগন্যালটি পার্কিং নিষেধ করে কিন্তু ফের মাথা নিষেধ করে না, আঙ্কে nelle parti con striscia gialla a zigzag, এই অংশে পার্কিং নিষেধ করে কিন্তু ফের মাথা নিষেধ করে না। ভেরো প্রশ্ন। La luce gialla fissa obbliga a fermarsi prima del punto di arresto, purché lo si possa fare senza creare pericolo. আবার শুনি। La luce gialla fissa obbliga a fermarsi prima del punto di arresto, purché lo si possa fare senza creare pericolo. সেন্সা ক্রিয়ারে পেরিকল, কোনো বিপদ সৃষ্টি না করে, কোনো ঝুঁকি না রেখে যদি আপনি চান থামার, আপনি যখন নাকি এই জাল্লো জ্বলবে, হলুদ বাতি জ্বলবে, প্রথমে সবুজ জ্বলা ছিল, আপনি দূর থেকে আসছেন সবুজ বাতি দেখা, এবং এই মুহূর্তে হলুদ জ্বলে গেল, যদি দেখেন হ্যাঁ আমি থামতে পারবো নিরাপত্তা অবলম্বন করে, মানে আমি যদি থামি আমাকে হার্ট ব্রেক করতে হচ্ছে না, অথবা পিছনে গেলে আমাকে ধাক্কা মারবে না, তাহলে আপনি থেমে যাবেন হলুদ জ্বললে। আর যদি মনে করেন যে না, আমার স্পিড একটু বেশি, থামতে গেলে হার্ট ব্রেক করতে হয়, হার্ট ব্রেক করলে পিছনে গিয়ে ধাক্কা মারতে পারে, অথবা আমি ইনক্রুশন মাঝখানে গিয়ে থেমে যেতে পারি, তাহলে কিন্তু আপনি হলুদ বাতি জ্বললে খুব স্পিডে কিন্তু ইনক্রুশনটা পার হয়ে, মানে যে স্পিড আসছিলেন, খুব স্পিড বলতে কি সর্বোচ্চ গতিসীমা 50 শহরের মধ্যে, সেই 50 গতিসীমা মেনে, এর মধ্যে তার মানে এই না হলুদ বাতি জ্বলছে আমি 100 টান মেনে পার হয়ে গেলাম, না। আপনি হয়তো বা আপনি হয়তো বা 30-এ আসতেছেন, ওই টাইমে হলুদ জ্বলছে, আপনি 50-এ টান দিয়ে ইনক্রুশে পার হয়ে গেলেন, অনুমতি আছে, অনুমতি আছে। আপনি 25-এ বা আপনি 40-এ আসতেছেন, ইনক্রুশের কাছাকাছি আসছেন, হলুদ জ্বলছে, আপনি গতি বাড়ায় 50 বাড়ায় ইনক্রুশে পার হয়ে গেলেন, অনুমতি আছে। মানে হলুদ বাতি জ্বললে যদি আপনি থামতে পারেন, বিপদ এড়াইয়া, ঝুঁকি না না রাইখা, তাহলে বেটার থামে গেলেন। আর যদি থামতে না পারেন তাহলে দ্রুত ইনক্রুশে কি করতে হবে, খালি করতে হবে, ইনক্রুশের মাঝখানে থামা যাবে না। ক্লিয়ার? সো কুইজে কিন্তু এটাই বলছে যে লা লুচে জালা ফিসা অবলিগা ফেরমার্সি, হলুদ বাতি জ্বললে আপনাকে অবশ্যই থামতে বাধ্য করে, যদি হলুদ বাতি জ্বলে অবলিগা ফেরমার থামতে হবে, প্রিমা দেল পুন্তো দে আরেস্তো, যেখানে থামে মোটা সাদা দাগ থাকে ইনক্লুশন ঢোকার আগে, ওইখানে আপনাকে থামতে হবে। পুরকে মানে যখন, যদি লসি পোসা ফারে সেন্সা ক্রিয়ারে পেরিকল, কোনো বিপদ মনে হচ্ছে না, বিপদ সৃষ্টি না করে যদি থামতে পারেন, তাহলে হলুদ দাগের আগে, এই হলুদ বাতি জ্বললে এই স্টেশন দিয়ে আরেস্টোর আগে পুন্তো দিয়ে ফের মাতার আগে কি করতে হবে, আপনাকে থেমে যেতে হবে, চুকিতে হবে, বেরো। Il segnale raffigurato si trova nelle vicinanze di una stazione ferroviaria. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখেন এটা কিন্তু রেলের একটা বগি, ট্রেনের একটা বগি, সেই বগির মধ্যে কি করা যাচ্ছে, আপনি আপনার গাড়িও নিয়ে যাচ্ছেন। হয়তো পারে দেখবেন মিলানো বড় বড় এই স্টেশন গুলোর মধ্যে, মিলান থেকে যারা সুইজারল্যান্ড যায়, জার্মান যায়, গাড়ি চালা যাইতে হয়তো বা সময় বেশি লাগবে, তো সেই ক্ষেত্রে কিছু স্পেশাল ট্রেন আছে, যে ট্রেনের মধ্যে আপনি গাড়ি পার্কিং করে পাশে একটা বেড থাকবে, সিট থাকবে, এখানে আপনি শুয়ে থাকতে পারেন অথবা বসে থাকতে পারেন। গাড়ির ভিতরে বসা যাবে না কিন্তু, গাড়ি পার্কিং এর জন্য আলাদা বগি আছে, যে বগিতে সবাই গাড়ি পার্কিং করেন, অথবা আপনার জন্য একটা বগি আছে, সেই বগিতে আপনি গাড়ি রাখলেন, পাশে সিট আছে, আপনি ওখানে ঘুমায় থাকলেন, এমন হইতে পারে। অথবা ট্রেনের মধ্যে 5-6টা বগি আছে, সেই বগির মধ্যে গাড়ি রাখা যায়, আপনি আপনার গাড়িটা রাখলেন, রাইখা আপনি এসে আপনার সিটে বা আপনার বেডে শুয়ে পড়লেন। মানে লং জার্নি গুলো যদি হয় এক দেশ থেকে আরেক দেশ, এরকম কিছু ট্রেন থাকে। সো এই এই চিত্র থাকলে ভাববেন যে হ্যাঁ, ওনা স্টেশনে ফেররো ভিয়াইনা, ফেররো ভিয়ার কি ট্রেন, ট্রেন স্টেশনের কাছাকাছি থাকবে, এবং যে ট্রেনের মধ্যে আপনি আপনার গাড়ি সহ ভিয়াজ জারি করতে পারবেন, চৌকিশটা হবে ভেরো।
বড় বড় স্টেশনগুলোর মধ্যে থাকে। মিলানোতে আছে, রোমা টার্মিনিতে আছে, তারপর আপনার ওই ত্রেস্তে, ভিসেন্সা, এরকম ভেনিসিয়া, বড় বড় ট্রেন স্টেশনগুলোর মধ্যে আছে। অনেক টুরিস্ট আছে, গাড়ি নিয়ে আসে, যে জার্মান গিয়ে আমি গাড়িটা চালাই। অনেকে বলে দেখি সুইজারল্যান্ড গিয়ে আমার গাড়িটা আমি চালাবো। তো সুইজারল্যান্ড হয়তো বা চালায় চালাও যাওয়া যায়, তো অনেক লং জার্নি হতে পারে, অনেক তেলের এক্সপেন্স থাকতে পারে, এর জন্য ট্রেনে করে তারা নিরাপদে নিশ্চিন্তে গেল, সুইজারল্যান্ডে গিয়ে গাড়ি বের করে ঘুরে ঘেরে আবার আসার সময় সে ট্রেনে গাড়িটা দিয়ে সে অন্য সিটে বসে চলে আসলো। একটা কুইজ থাকবে এরকম, যে আপনি চাইলে গাড়ির ভিতরে বসে বসে থাকতে পারবেন, সেই কুইজটা আপনি ফালসো, গাড়ির ভিতরে বসা যাবে না, শুধু গাড়ি পার্কিং করে আপনার আপনার সিটে গিয়ে বসবেন বা ঘুমাবেন। কুইজটা হবে ভেরোজের একটা স্টেশনের কাছাকাছি থাকবে। Il segnale raffigurato consente agli autocarri di massa a pieno carico inferiore a 7 tonnellate di proseguire diritto. দেখেন, লুক্কা শহরের নাম, আপনি এখানে আছেন, রাস্তা কাজ চলছে, এর জন্য ব্যাকগ্রাউন্ডটা জানলো হলুদ চলার কারণে ভারী গাড়ি 60 টনের উপরে যদি হয়, দ্রুত সরাসরি লুকা যাওয়া যাবে না। আপনার জন্য কি আছে, একটা ডিভিয়াসিয়ন আছে, একটা বিকল্প পথ আছে ডিভিয়াসিয়নে। এটা কাদের জন্য? 60 টনের উপরে যদি হয় তাদের জন্য ডিভিয়াসিয়নে বা বিভিও বিকল্প পথ আছে, এই বিকল্প পথ দিয়ে আপনাকে লুক্কা যেতে হবে। আর এই বিকল্প পথের দৈর্ঘ্য কত আমাদের কুইজে থাকবে। এই বিকল্প পথের দৈর্ঘ্যটা কত, কে বলতে পারবেন? Yes, sir. বলেন তো, বিকল্প পথের দৈর্ঘ্য কত হয়, একটা কুইজ আছে। কত ছিল এটা যেন মনে আছে? কত কিলোমিটার? 2 মিটার। 2 কিলোমিটার। দুই দুই কিলোমিটার 2 কিলোমিটার, ভেরি গুড। ওটা কুইজে আসে। সো অনেক সময় বলতে পারে যে 2 কিলোমিটার জুড়ে কাজ চলতেছে, ওটা ফালসো। এদিকে তীর দেওয়া থাকবে, 2 কিলোমিটার লেখা থাকবে, তীর দেওয়া থাকবে, এর মানে কি 2 কিলোমিটার আমাদের ঘুরে যেতে হবে। এটা হলো কি বোঝাচ্ছে, যে যে ডিভিয়াসিয়নে মানে বিকল্প পথ, সে বিকল্প পথের দৈর্ঘ্য 2 কিলোমিটার। তো যদি বলা হয় 2 কিলোমিটার জুড়ে কাজ চলছে, সেটা ফালতু প্রশ্ন। সো এইখানে 60 টন পর্যন্ত যদি আমার ওজন হয়, পারি 60 টন, তাহলে আমি লুকা সরাসরি যাইতে পারবো। আর 60 টনের উপরে যদি হয় তাহলে আমাকে ডান দিক দিয়ে ঘুরে লুকা যেতে হবে। ওই যে বলছে ইনফেরিয়রে কম, নিচে, 60 টনের কম যদি হয়, il significato এই সিগন্যাল কনসেন্ট অনুমতি দেয় এলি অটোকারী ট্রাক। এটা কিন্তু ট্রাকের জন্য কার্যকর, বাসের জন্য কার্যকর, যত যানবাহন সবার জন্যই কার্যকর। কারণ কি, এখানে কোনো নির্দিষ্ট গাড়ির ছবি দেওয়া নাই। তো সকল যানবাহনের জন্য এটা কার্যকর। 60 টনের উপরে সোজা লুকা যাওয়া নিষেধ। সো একটা ট্রাকের কথা বলছে এক্সাম্পল স্বরূপ, যে মাস সাপিয়ের কারিক সম্পন্ন ওজন ইনফিরিয়র 7 টনের লাতে 60 টনের নিচে যদি হয়, তাহলে দি প্রসিডিউর দ্রুত সোজা যাওয়ার অনুমতি আছে, বুঝতে হবে বেরো। Il segnale raffigurato indica la fine della strada deformata. নিচের দিকে তীর ফিনে, সবাই জানি আমরা। বাম দিকে তীর ইনিসিও, উপরের দিকে তীর সে কাঠতলার কার্যকারিতা শুরু। কাঠতলার কার্যকারিতা শুরু, বাম দিকে তীর দেওয়া বোঝায়, উপরের দিকে তীর দেওয়া বোঝায়। আর ডান দিকে তীর দেওয়া শেষ বোঝায় যে কাঠতলার কার্যকারিতা শেষ, অথবা নিচের দিকে তীর দিয়ে কাঠতলার কার্যকারিতা শেষ বোঝায়, সে ভাঙাচোরা রাস্তা শেষ। এরপর থেকে সুন্দর সমতল সোজা রাস্তা। সোজা রাস্তা বাঁকা বাঁকা হইতে পারে, কিন্তু রাস্তা সুন্দর, উপরিভাগ সুন্দর, ভাঙাচোরা আর নাই। পিস গুলা সুন্দর পিস, একদম সোজা পিস, লেবেল লেবেল করা, কোনো ভাঙাচোরা বা গর্ত মর্ত ওগুলা নাই। এখন সুন্দর রাস্তা, এরপর থেকে সুন্দর রাস্তা। এর আগে আগে ভাঙাচোরা রাস্তা ছিল, ভাঙাচোরা রাস্তা ছিল, তারপরে গর্ত ছিল, পিচ উঠানো ছিল। সো এই ফিনের পর থেকে ভালো রাস্তা, সুন্দর রাস্তা। সো দি তো কি বলা, দে ফরমাতার ফিনে। সো ফিনে মানে শেষ, দেলা ইস্ত্রাদা, দে ফরমাতা ভাঙাচোরা রাস্তা, ফিনে ভেরো প্রশ্ন। খেয়াল রাখতে হবে, ফিনে বললে আমরা ভেরো দিতে পারবো না। সঠিক কথা বলছে কিনা, কাটতলা হলো দে ফরমাতা, তো দে ফরমাতা ইস্ত্রাদা, দে ফরমাতা ভাঙাচোরা রাস্তা, ফিনে বলছে ভেরো প্রশ্ন। Si deve tenere una velocità adeguata solo alle nostre condizioni di salute. দেখেন, অনেক কারণে আমাদের আদেগুয়াতা মানে ভালো, উপযুক্ত, আদেগুয়াতা মানে উপযুক্ত, ভালো, সঠিক। অনেক কারণে আমাদের সঠিক গতিসীমা ধরে রাখতে হয়। অনেকগুলা কারণ থাকতে পারে, যেমন রাস্তা ভাঙাচোরা থাকলে আমাদের উপযুক্ত গতিতে চলতে হবে, মালামাল বেশি থাকলে উপযুক্ত গতিতে চলতে হবে, ট্রাফিক জ্যামজট, রাস্তা আমাদের চিক্লোমোটরি, সাইকেল চালক, পেদনী অনেক মিষ্ট, সেক্ষেত্রে আমাদের উপযুক্ত গতিতে চলতে হবে। রাতের বেলা উপযুক্ত গতিতে চলতে হবে। অনেক কারণ থাকতে পারে উপযুক্ত গতিতে চলার, অনেক কারণ থাকতে পারে। সি দেবে তেনের una velocità adeguata, আমাকে সবসময় উপযুক্ত গতিতে চলতে হবে। সোলো, শুধুমাত্র সোলো,
শুধুমাত্র alle nostre condizioni di salute, আমাদের শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে শুধুমাত্র আমরা উপযুক্ত গতি ধরে রাখবো, উপযুক্ত গতিতে চালাবো। ফালসো মানে আমরা শরীর ভালো থাকলে, সুস্থ থাকলে তখন আমরা ভালো গতিতে চালাবো। আর যদি আমরা এরকম আর যদি অসুস্থ থাকি বা আমাদের অন্য কোনো কারণ থাকে বা রাস্তা ভাঙা থাকে অথবা গাড়ির ব্রেক ঠিক মতো কাজ করতেছে না, অনেক যানজট, তারপরে উপর বা দোস্ত, ওগুলার সাথে উপযুক্ত গতির সম্পর্ক নাই বলা হচ্ছে আর কি। সোলো শুধুমাত্র শারীরিক কন্ডিশনের উপর খেয়াল রেখে উপযুক্ত গতি ধরে রাখতে হবে, এই জন্য ফালস। হ্যাঁ, শারীরিক কন্ডিশন একটা কারণ, উপযুক্ত গতি ধরে রাখার জন্য কন্ডিশনারি সালুতে, সালুতে মানে শারীরিক, শরীর, শারীরিক কন্ডিশন একটা কারণ উপযুক্ত গতি ধরে রাখা। তার মানে সোলো শুধুমাত্র এই কারণই না তো, উপযুক্ত গতিতে গাড়ি চালানোর আরো অনেক কারণ আছে। তো আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি, দেখি ডালিম ভাই কয়েকটা কারণ বলেন, আমি বলছি আপনি নিজের মতো করে বলেন। উপযুক্ত গতিতে, সঠিক গতিতে গাড়ি চালানোর কিছু কারণ বলেন, কি কারণে সঠিক গতিতে চালানো হয় বলেন তো। জীবন ভাই এটা একটা উদাহরণ বলেন যে এই কারণ থাকলে সঠিক গতিতে, ভালো গতিতে গাড়ি চালানো হয়, বলেন তো। একটু আমি বললাম, রিপিট করেন দেখি মনে আছে কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ জীবন ভাই। ভাই আমি বলবো। হ্যাঁ আপনি বলেন জি। ভাই গাড়ির গাড়ির ভিতরে কেমন মালামাল আছে তার হ্যাঁ। উপর ডিপেন্ড করে গাড়ির গতি নির্ধারণ করতে হবে। হুম। তারপরে রাস্তার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, তারপরে আবহাওয়ার উপর ডিপেন্ড করে, হ্যাঁ এগুলোর উপর বৃষ্টি বাদল পড়লে সেটাই। বৃষ্টি তারপরে হলে শারীরিক কন্ডিশনও বাতাস। কিন্তু, এটাও কিন্তু একটা কারণ, শারীরিক, তাই না? হ্যাঁ, রাস্তা। শারীরিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, এগুলোর হ্যাঁ, উপর ডিপেন্ড তো করে। এটাই তো, অনেকগুলো কারণ আছে রাস্তা সঠিক গতি নিয়ন্ত্রণ করার, চলার। তো শুধুমাত্র এটা বলার কারণে এটা ফালতু প্রশ্ন হয়েছে। নেক্সট। La distanza minima di sicurezza se si viaggia a 30 km all'ora deve essere di circa 2 metri. যদি আপনি 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলেন, আপনার কমপক্ষে লা ডিস্টেন্সা মিনিমাম, কমপক্ষে দূরত্ব রাখতে হবে 2 মিটার। আমরা কি জানি, একটা সূত্র আছে, 10 দা ভাগ 3 দা গুণ। 10 দা ভাগ 3 দা গুণ, যে আমরা যেই গতিতে চলবো সেই গতিকে 10 দা ভাগ 3 দা গুণ। এটা একটা রুলস, একটা নিয়ম। আপনি 50-এ চললে 10 দা ভাগ 3 দা গুণ, তো 50-এ 10 দা ভাগ করলে 5, 5 × 3 15। আপনাকে কাছাকাছি 15 মিটারের কাছাকাছি দূরত্ব রাখতে হবে। সো 10 দা ভাগ দিলে হয় 3, 3 × 5 = 15। এই 3 থেকে 9, 3 থেকে 9, 9। এই 10 দা ভাগ দিলে 3 হয়, 3 দা গুণ দিলে 9, 9 মিটার। সো 9 মিটারের কাছাকাছি আমাদের নিরাপদ দূরত্ব রাখতে হবে। এখন 2 মিটার বলছে, খুব কম বলছে, কুষ্ট হবে ফালসো। এবং যতগুলা কুইজ আসে আছে এরকম গতিসীমা দিয়ে, কত গতিতে চললে কত মিটার দূরত্ব রাখতে হবে, অথবা প্রতি সেকেন্ডে আমরা কত মিটার যাচ্ছি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা গতিসীমার পিছনে শূন্য দেওয়া আছে। খেয়াল রাখবো, 30 থাকতে পারে, 50 থাকতে পারে, 90 থাকতে পারে, 150 থাকতে পারে। তো সেক্ষেত্রে এই লাস্টের শূন্য বাদ দিয়ে আমরা 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে আমরা গুণ দিব, 3 × 5 এই 3 × 5 = 45, 3 × 9 = 27, 3 × 5 = 15, 3 থেকে 9। এটা রুলস। এখন অনেকে বলে ভাই 150 সে তো গতিসীমা নাই, 150 গতিসীমা আছে। অটোস্ট্রাদার মধ্যে কিছু কিছু অটোস্ট্রাদা পার্টিকুলার কারাক্টারিস্টিকে, বিশেষ ক্যাটাগরি, ওখানে 150-এ চলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা 3 × 15 = 45 মিটার, কমপক্ষে 45 মিটার দূরত্ব রাখবো সামনের গাড়ি থেকে। ওই যে 42 বলে ওটা ভ্যারো হয়, তো কাছাকাছি বললে ভ্যারো, 3 কম বেশি বললে ভ্যারো। সো 2 অনেক কম বলছে, ফালতু প্রশ্ন। In una carreggiata a doppio senso di circolazione per svoltare a sinistra bisogna avvicinarsi al centro della carreggiata. কারের যাত্রা দোপ্য সেন্স, দোপ্য সেন্স একটা রাস্তা, একদিকে যাচ্ছে একদিকে আসতেছে, একটা কারের যাত্রা দোপ্য সেন্স। ওকে। প্যারিস ভোলতারে সিনিস্তা, আপনি বাম দিকে মুড় নেবেন, খেয়াল রাখেন। বাম একটা রাস্তা গেছে, আপনি বাম দিকে মুড় নেবেন, দোপ্য সেন্স রাস্তায় বাম দিকে আপনি কি করবেন, এখানে ডিসকন্টিনিউ দেওয়া থাকবে, কন্টিনিউ। তো বামে মুড় নেবেন দোপ্য সেন্সর মধ্যে। বিজঞ্জা প্রয়োজন, avvicinarsi, কাছাকাছি যাবেন আর centro della carreggiata, যেহেতু আপনি বামে মুন নেবেন দোপ্য সেন্সর মধ্যে, আপনি তো বাম দিকে কুর্সিয়া যেতে পারবেন না, যেহেতু এটা ওই দিক দিয়ে আসার জন্য রিজার্ভ। তো আপনাকে কি করতে হবে, কারেজ্জাতার মাঝখান এখানে আপনাকে থাকতে হবে, এই দাগের এই পাশে, এই দাগের এই পাশে থাকতে হবে। একটা কুইজ থাকবে যে আপনার যে মাঝখানের দাগের ওই পাশে থাকবেন আর কি, সিরিজটাতে থাকবেন, যে মাঝখানের দাগের সিরিজ, ওটা ফালতু প্রশ্ন। মাঝখানের দাগের সিরিজটা থাকলে কি হচ্ছে, আপনার ওই দিকের কোর্সে চলে যাচ্ছেন। সো মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা থাকবে। সো আপনাকে কি করতে হবে, চেন্দ্র মাঝখানে থাকতে হবে। মাঝখান বলতে আপনার ঠিক এই যে এরকম, মানে আপনার দিক বরাবর থাকতে হবে। দেন এই দিকের গাড়িগুলা অগ্রাধিকার দিবেন, ডান দিকের গাড়িগুলাকে যখন আসা থেমে যাবে বা আসা কম, তখন আপনি বাম দিক দিয়ে এভাবে ইস ভলদারে সিনিস্তা করবেন দৈপ্য সেন্সর মধ্যে। ডান দিকে স্পেস রাখবেন যেন পিছের গাড়িগুলা ডান দিক দিয়ে আবার আপনাকে অতিক্রম করতে পারে।
একটা নিয়ম আছে, যখন আপনি বাম দিকে ইসবলতারে করবেন বা বামে মুন নেবেন, পিছনের গাড়িগুলো আপনাকে ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবে। বা নর্মালি আপনাকে বাম দিক দিয়ে ওভারটেক করার নিয়ম, বা যদি আপনি বামে ইসবলতারে করেন সেক্ষেত্রে ডান দিক দিয়ে আপনাকে অতিক্রম করতে পারবে। তো দ্রব্য সেন্সরের ক্ষেত্রে বামে যাওয়ার সময় আমাকে মাঝখানে থাকতে হবে, ভেড়ো প্রশ্ন। আর সেন্সনিকও যদি হয়, সব গাড়ি একদিকে যাচ্ছে, সব গাড়ি একদিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে বামে একটা রাস্তা আছে, আমি বামে ভলদারি করবো, আমাকে আগে থেকেই বাম দিকে করছে কি করতে হবে, সরে যেতে হবে সেন্সনিকর ক্ষেত্রে, কারণ ওই দিক দিয়ে কোনো গাড়ি আসবে না সেন্সনিক। সো এটা ভেড়ো প্রশ্ন, দ্রব্য সেন্সরের ক্ষেত্রে আমাদের মাঝখানে থাকতে হবে ভেড়ো প্রশ্ন। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura i veicoli D e B passano contemporaneamente. কন্টেম্পোরানেমেন্টে একত্রে, একসাথে যাবে। ডি গাড়ি এবং বি গাড়ি একত্রে যাবে। আমরা কি জানি, যখন কোনো ইনক্রোচ থাকবে এরকম একাধিক রাস্তা মিলিত স্থান একই লেভেলে, এবং কোনো কার্তেলও দেওয়া নাই, দ্বারা পেজেন্সা স্টপ দেওয়া নাই, সেক্ষেত্রে যার ডান দিক খালি সে আগে যাবে, যার ডান দিক খালি সে আগে যাবে। সো ডি ডান দিক খালি, মুড়ো ঘেসে মাঠ চাপে দিয়ে ঘেসে যাচ্ছে, ডান দিক দিয়ে তো গাড়ি আসবে না। সো ডি সবার আগে যাবে। ডি যাওয়ার পরে এই পি, ডান দিকে আগে বি ছিল, পি সোজা যাচ্ছে, তীর দেওয়া আছে, কোন দিকে যাচ্ছে তীর দেওয়া আছে, পরীক্ষায় এরকম সেম তীর দেওয়া থাকবে। সো পিঠ ডানে ডি আছে, সো পি যাইতে পারবে না। ডি চলে যাওয়ার পরে তখন পি ডান দিক খালি হয়ে গেল, এরপর পি যাবে, আগে ডি যাবে এরপরে পি যাবে, এরপর পি যাওয়ার পরে বি যাবে, বি ডান দিক খালি হয়ে গেল, বি যাওয়ার পর লাস্টে এন যাবে। কারণ প্রথমে দেখেন এন দৃত্ত সোজা যাচ্ছে, ওর ডানে বি আছে ক্রস করতেছে, এন যাইতে পারবে না। বি এভাবে যাচ্ছে, ওর ডানে পি আছে, যাইতে পারবে না। পি সোজা যাচ্ছে, ডানে ডি আছে, যাইতে পারবে না। ডান দিক অগ্রাধিকার দেওয়া এটা নিয়ম। সো ডি ডান দিক খালি ডি আগে যাবে, ডিপি বিএন একটা পরে একটা, একত্রে কেউই যাবে না। আমার কুইজে বলছে ডি এবং বি একত্রে যাবে, ডি এবং বি একত্রে যাবে। হ্যাঁ, ডি এবং বি একত্রে যাইতো যদি পি না থাকতো, তাহলে ডি এবং বি একত্রে যাইতে পারতো, তখন বি ডান দিক খালি থাকে। হ্যাঁ, বি ডান দিক খালি থাকে, পি না থাকলে রাস্তার মধ্যে তখন একত্রে যাইতে পারতো। বা যদি পি আছে, সো ডি, বি কিন্তু যাইতে পারবে না, ডান দিকের গাড়িটার জন্য বি যাইতে পারবে না, সেটা হবে ফালতু প্রশ্ন। Lo spazio necessario al sorpasso aumenta in relazione alla maggiore lunghezza del veicolo da sorpassare. খেয়াল করবো আমরা, লুঙ্গেসা, লম্বা, লম্বা একটা কামিউন। ওকে, গাড়ি ধর কামিউন ধরবেন, লম্বা একটা কামিউন। তো আপনি যখন ওভারটেক করবেন, লম্বা গাড়িটা ওভারটেক করতে বেশি সময় লাগবে না। ওভারটেক করছে লম্বা গাড়ি, বেশি সময় লাগে। একটু যদি কম লম্বা হইতো তাহলে দ্রুত ওভারটেক করে চলে যেতে পারতেন, ঠিক আছে। চলো স্পাসে নেসেসারিও, জায়গা লাগবে আল সরপাস ওভারটেক করার সময়, এই যে জায়গা লাগতেছে এখান থেকে শুরু করছেন এই পর্যন্ত ওভারটেক, এই যে স্পেসটা in relazione alla maggiore বেশি লাগবে, ওভারটেকের aumenta মানে বাড়ে। lo spazio necessario al sorpasso ওভারটেকের সময় যে জায়গাটা প্রয়োজন aumenta বাড়বে, কিসের উপর ভিত্তি করে, রিয়ালাসিওনাল maggiore lunghezza, যত লম্বা হয় বেশি, ওটার উপর ভিত্তি করে ওভারটেকের জায়গাটা কি হবে, aumenta বাড়বে। তাহলে ভেহিকল দা সরপাসা, জায়গা ওভারটেক করবেন তার সম্পূর্ণ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ওভারটেকের জায়গাটা বাড়বে। আবার আপনার গাড়িটা যদি লম্বা হয়, আপনার ক্ষেত্রেও লুঙ্গেসা, আপনি ওভারটেক করতে গেলেও আপনাকে বেশি দূর অতিক্রম করতে হবে, যেহেতু আপনার গাড়িটা অনেক বেশি লম্বা। লুঙ্গেসা মানে লম্বা, ওকে, দৈর্ঘ্য। সো দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ওভারটেকের জায়গাটা কি হচ্ছে হতে পারে, আমেন্তা বাড়তে পারে, দৈর্ঘ্যটা মাঝ জোরে হইলে কিছু হবে ভেরো। La fermata di un veicolo è la temporanea sospensione della marcia per consentire la salita o la discesa delle persone. যারা ভর্তি হতে আগ্রহী, অনেকে মেসেজ করছেন যে পরবর্তী বেচ কবে, পরবর্তী বেচ চালু হবে 20শে জুলাই থেকে। আর হয়তো বা 22 দিন 23 দিনের মতো সময় আছে, যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যাবেন। 180 ইউরো ফুল কোর্স, 2টা বই সহ 1 বছর অ্যাপস, আনলিমিটেড ক্লাস। আর ভর্তির সাথে সাথে আপনারা এখনই ভর্তি হলে এখনই রানিং গ্রুপে ক্লাসগুলো করতে পারবেন। ভিডিও দিয়ে দেবো, গ্রুপে ভিডিও দেখতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নক করলে আমরা ডিটেলস বলে দিব, ভর্তির প্রস্তাব পেয়ে দিয়ে দিব। লাফের মাথা সাময়িক সময় থামানো হইলো, লাফের মাথা দিয়ে ভেহিকল একটা গাড়িকে সাময়িক সময় থামানোটা হইলো এ লা টেম্পোরানেয়া সসপেন্সিone della marcia, সাময়িক সময় চলাচলটা স্থগিত করে দিলেন। per consentire কিসের জন্য, লা সালিতা উঠা, ও লা discesa বা নামা delle persone, মানে গাড়িতে কোনো যাত্রী উঠাচ্ছেন বা নামাচ্ছেন, এর জন্য যে অল্প সময় থামলেন নিজের প্রয়োজনে, এটাকে বলা হয় ফেরমাতা। ভেড়ো প্রশ্ন, বাস ফেরমাতা দেখেন না, বাস এসে থামে কিছুক্ষণ সময়, যাত্রী উঠায় নামায় চলে যায়, ওই রকমটাই এটাকে ফেরমাতা বলা হয়। আর আররেস্ট কি, লাল বাতি জ্বলছে বাধ্য হয়ে থামতেছেন, ওটাকে বলা হয় আররেস্ট।
Gli organi di traino di un veicolo possono non essere omologati, purché vengano trainati rimorchi di massa inferiore a 750 kg. দেখেন গাড়ির ভেহিকল অর্গান মানে পার্ট অংশ, গাড়ির অর্গান, মানুষের অর্গান কি? হাত, পা, নাক, মুখ, চোখ, এগুলো মানুষের একটা অংশ। তো গাড়ির টায়ার, লুকিং গ্লাস, তাই না, গাড়ির লাইট, এই সবগুলা কি অবশ্যই অমূলগাত হইতে হবে। গাড়ির যে অংশগুলা অনুমোদিত, অনুমোদিত হইতে হবে। একটা গাড়ির পার্টস খুলে অন্য গাড়িতে লাগাতে পারবেন না, বা আপনার গাড়ির লুকিং গ্লাস ভেঙে গেছে, আপনি অন্য একটা গাড়ির লুকিং গ্লাস চায়না থেকে অনলাইনে অর্ডার দিয়ে লাগাইতে পারবেন না। যেই গাড়ির জন্য যে লুকিং গ্লাস অনুমোদিত সেটাই লাগাইতে হবে, ঠিক আছে? ওই রকম রাস্তায় চলাচলের ক্ষেত্রে যত রিমোটকি গাড়ি, সাইকেল পাইকেল যা আছে সবকিছু অমূলগাত হইতে হবে, অনুমোদিত হইতে হবে, অথরাইজ থাকতে হবে, পারমিশন থাকতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের, যে হ্যাঁ এই পার্সটা লাগায় সে চলতে পারবে, অনুমতি আছে। তো বলা হয় gli organi di traino di un veicolo possono non essere omologati, অনুমতি ছাড়া, অথরাইজ ছাড়াও হইতে পারে। কারণ কি? পুরকে মানে যখন, বা কখন বা যখন ভেঙ্গানো ত্রায়নাতে, যখন টানবেন রিমোরকি দি মাস্সা ইনফিরিয়রে, যার ওজন ইনফিরিয়র কম, 750 কেজির কম যদি রিমোরকি টানেন, তাহলে যে ট্রাইনো গুলো আছে, ট্রাইনো টানার জন্য যে হুক গুলো ব্যবহার করা হয়, টানার জন্য হুক, স্ক্রু, যে একটা গাড়ি টানার জন্য গাড়ির পিছনে যে লাগাবেন এর জন্য যে একটু গামচো আছে, হুক আছে, এরপরে এখানে স্ক্রু আছে, তারপরে বিভিন্ন রাবার টাবার, প্লাস্টিক টাস্টিক থাকে, এই সব কিছু যেগুলা, যেই মেকানিজম গুলা, যে অর্গান গুলা, এইগুলা অনুমতি ছাড়া হইলেও সমস্যা নাই। কারণ কি? রিমোটকির ওজন 7.5 টন, 750 কেজির কম, বুঝতে হবে ফালসো। রিমোটকে 100 কেজি হোক, 200 কেজি হোক, যখনই আমি কোনো কিছু টানবো, যার মাধ্যমে টানবো, ওটাকে বলা হয় অর্গানিক টাইনো, এটা অবশ্যই অনুমোদিত হইতে হবে। ক্লিয়ার? এই যে যে হুকটা, এই হুকটা অবশ্যই অনুমোদিত হইতে হবে। আপনি নর্মাল একটা লোহা বাঁকা কইরা গায়ে ঢুকায়, রিমোটকে ঢুকায় টানতে পারবেন না। ক্লিয়ার? তো ফালসো, নন এসের অমূলক বলার কারণে। Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura, se accesa durante la marcia, indica che occorre effettuare la revisione periodica di legge entro un mese. আবার শুনি আমরা একটু। Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura, se accesa durante la marcia, indica che occorre effettuare la revisione periodica di legge entro un mese. রেভিসিওনে, রিভিসিওনে কি কেউ বলতে পারবেন? প্রথম অধ্যায়ের প্রশ্ন। বলেন তো রিভিসিওনে কি? Revisione rivelto, বলেন রিভিসিওনে কি? revisione revise, কি? revise, রিভাইজ। গাড়ি রিভিসিওনে কি? ভাই ব্যাগ মনে করো। ব্যাগ গিয়ারে দেওয়া, revisione ব্যাগ গিয়ার দেওয়া ভাই। RCA, হ্যাঁ, বাইরে আচ্ছা, কে বলতে পারবেন? কোন আপু বলতে পারবেন রিভিশনে কি? এটা হচ্ছে একটা মানে মানে 2 মাস অথবা 1 মাস পর পর যে গাড়ির ভাই ইয়াটা ভাই পুনরায় হচ্ছে আপনার ইসে পুনরায় পাঠানো। করা হয়, বা 1 বছর আচ্ছা, 2 বছর সেটাকে বলা হয়। আচ্ছা, এক মানে বছর দুই পিরিয়ড, বছর। একটা পিরিয়ডের পরে যে। তাই না? আচ্ছা, যাক। প্রথম অধ্যায়ে আমরা পড়ছি না যে যত গাড়ি আছে, ভেহিকুল আছে, প্রিমা ইমাত্রিকুলাসিওনের 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিভিশনে করতে হবে। প্রথম হুম অধ্যায় হুম। পড়ি নাই। একজনের কয় 1 মাস 2 মাস, একজনের কয় 1 বছর 2 বছর, হুদাই। রিভিশনে হলাম প্রথম অধ্যায় পড়ছি যে যত যানবাহন আছে ভেহিকুলার মোটরে, প্রত্যেক যানবাহন প্রিমা ইমাত্রিকুলাসিওনে, প্রথম নিবন্ধন, প্রথম রাস্তায় নামলো নতুন গাড়ি, তার 4 বছর পরে রিভিশনে করা শুরু করতে হবে। প্রথম ফিটনেস চেক আপ, রিভিশনে মানে কি? গাড়ির ক্ষেত্রে ফিটনেস চেক আপ প্রথম 4 বছর পরে রিভিশনে করতে হবে নতুন গাড়ির। এরপরে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিভিশনে করতে হবে, ফিটনেস চেক আপ করতে হবে যে গাড়িটা এখনো পর্যন্ত রাস্তায় চলাচলের জন্য উপযোগী কিনা, বা গাড়ির ইঞ্জিন থেকে বেশি কালো ধোঁয়া বের হচ্ছে কিনা, স্ক্রুগুলা লুজ হয়ে গেছে কিনা, এয়ার ফিল্টার বেশি ময়লা হয়ে গেছে কিনা, এগুলা চেক আপ করাকে বলা হয় রিভিশনে পিরিয়ডিকা। এবং পিরিয়ডিকা মানে এই না যে 1 মাস পর পর করতে হবে, 2 মাস পর পর করতে হবে, 1 বছর পর এমন না। ঠিক আছে? আপনাকে প্রথম 4 বছর পরে প্রত্যেক 2 বছর অন্তর রিভিশন করতে হবে। সো যখন নাকি এটা স্পিয়া লাল হয়ে জ্বলে উঠবে, ওনা স্পিয়া দি colore rosso, এরকম একটা লাইট লাল হয়ে জ্বলে উঠবে, কন্ট্রাসেঞ্জাতা, একটা নিশান, চিহ্ন, চিহ্ন, কন্ট্রাসেঞ্জাতা মানে কি? Contrassegnata. চিহ্ন, যখন লাল হয়ে জ্বলে উঠবে,
সে accesa durante la marcia এরকম লাল একটা চিহ্ন চলাচলের সময় যদি জ্বলে উঠে, ইন্ডিকেট করে, কি বোঝায়? কি occorre effettuare la revisione periodica di legge entro un mese, 1 মাসের মধ্যে নিয়ম অনুযায়ী গাড়িটাকে রিভিশন করতে হবে, বোঝাচ্ছে এটা লাল হয়ে জ্বলে উঠলে। বুঝতে হবে ফালসো। এটা হলো ব্রেক আনোমালিয়া। ব্রেক সমস্যা, আনোমালিয়া মানে নষ্ট সমস্যা। ব্রেক জনিত যদি কোনো সমস্যা দেখা যায়, ব্রেকের পাশ থেকে ক্ষয় হয়ে গেছে বা ব্রেক ঠিক মতো কাজ করে না, হ্যাঁ, ব্রেকিং অয়েল কমে যাচ্ছে, হ্যান্ড ব্রেক অথবা পায়ের ব্রেক, ব্রেকিং সমস্যা হলে এটা লাল হয়ে জ্বলে উঠবে। রিভিশনে আপনার যদি করার প্রয়োজন হয়, আপনার গাড়ির মধ্যে ইঞ্জিনের একটা চিহ্ন আছে, ইঞ্জিনের ছবি আছে, ওটা জ্বলে উঠবে স্পিয়া জালো কালারের ইঞ্জিনের, যে হ্যাঁ ইঞ্জিনের রিভিশন দরকার। তবে আপনি যখন রিভিশন করবেন, আপনার তো অলরেডি ওরা গাড়ির দরজার বাম পাশে ডেট লিখে দিবে কবে রিভিশনে করছেন। সেই ডেট অনুযায়ী আপনি মনে রাখবেন 2 বছর পরে আপনাকে আবার রিভিশনে করতে হবে। অনেক সময় কার্তের সিলের মধ্যে ওরা সিল মেরে দেয় যে রিভিশন হয়েছে এই ডেটে, ঠিক ওখান থেকে আবার 2 বছর পরে আবার রিভিশনে করতে হবে। গাড়ির মধ্যে কোনো সমস্যা দেখা না দিলেও, গাড়ি ভালো চলতেছে, পানির মতো চলতেছে, তারপর আপনাকে রিভিশনে করতে হবে 2 বছর পর পর। প্রথম নতুন গাড়ি 4 বছর, এরপরে প্রতি 2 বছর অন্তর অন্তর। অনেক কিছু শিখে গেলাম আমরা এই কুইজে এগেনস্টে, তাই না? তো এটা ফালতু প্রশ্ন যে চিত্র দেখলে 1 মাসের মধ্যে রিভিশন করতে হবে। L'airbag deve essere gonfiato periodicamente per verificarne l'efficienza. বলেন এটা কি হবে? না ফালসো? বলেন তো। ভাই ভিডিওটা আবার চালান একটু প্লিজ দয়া করে। L'airbag deve essere gonfiato periodicamente per verificarne l'efficienza. ভাই এটা ফালতু প্রশ্ন হবে। ফালতু প্রশ্ন শুনলে বেড়া বেড়া মনে হয় ফালতু হবে, কারণ এয়ার ব্যাগ আমাকে কয়দিন পর পর ফুলায় ফুলায় পিরিয়ডিকামেন্টে ফুলায় ফুলায় দেখতে হবে এয়ারব্যাগ ফুলে কিনা। গমফিয়া তো মানে ফুলায় ফুলায় দেখতে হবে, ভেরিফিকারে করতে হবে ফুলে কিনা। না, এয়ারব্যাগ একবার ফুললে ধ্বংস। এয়ারব্যাগ একটা সেন্সরের মাধ্যমে ফুলে ওঠে, গাড়ির ভিতরে সেট করা থাকে এয়ারব্যাগটা, গাড়ির ভিতরে ভোলান্তের ভিতরে, আবার আপনার ড্যাশবোর্ডে, গাড়ির পাশে, বডিতেও এয়ারব্যাগটা সেট করা থাকে ভিতরে। এটা ভিতরে এটা ভাঁজ করা থাকে। যখনই গাড়ি কোনো কিছু সাথে ধাক্কা খাবে বা পিছন থেকে ধাক্কা মারবে অথবা সামনে থেকে মুখোমুখি সংঘর্ষ বা আপনি কোনো দেয়ালে ধাক্কা মারলেন, ওই ধাক্কার ফলে একটা সেন্সরের মাধ্যমে প্রতি মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ডকে 1,000 ভাগে ভাগ করলে তারও কয়েক ভাগ, মানে 1 সেকেন্ডের অনেক কম, 1 সেকেন্ডকে 1,000 ভাগে ভাগ করলে কয়েক সেকেন্ড সময় লাগে এয়ারব্যাগ খুলতে। তো এয়ারব্যাগ খুলবে অটোমেটিকলি, এটা একবার যে গাড়িতে ভরছেই লাগাইছে বানানোর সময়। এয়ারব্যাগটা একবার যে গাড়ি যখন তৈরি করছে, এয়ারব্যাগ যে একবার ভিতরে ঢুকাইছে, অ্যাক্সিডেন্ট হওয়ার আগ পর্যন্ত এয়ারব্যাগ আর ফুলবে না। আল্লাহ না করুক যেন না ফুলে এয়ারব্যাগ কারো। বাট আপনার কই যে কয় যে আপনি ধাক্কা মাইরা মাইরা কদিন পর পর এয়ারব্যাগ ফুলাই দেখবেন, ফুলেন ঠিক মতো, বুঝতে হবে ফালসো। La sospensione della patente può essere disposta quando si circola senza avere con sé la patente di guida. খেয়াল রাখবো, পাতেন্তে সেন্সা ছাড়া আভের আপনার সাথে কোন সেলা পাতেন্তে দি গুদা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি আপনি গাড়ি চালান, আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স করেনি নেই, গাড়ি চালাইতেছেন, আপনার 5,000 টাকা জরিমানা দিবে, 5,000 ইউরো জরিমানা। এবং এই টাকা আপনাকে অবশ্যই দিতে হবে, না দিলে আস্তে আস্তে বাড়বে। আর এখন সরকার যে ইউরোপে ইউনিয়নের মানে ইটালি যে সরকার যে রুলস রেগুলেশন করছে, এই জরিমানা না দিলে আপনার পিনোরামেন্টে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে, আপনি কোনো বাড়ি কিনতে পারবেন না, আপনার নতুন করে গাড়ি কিনতে পারবেন না, যে গাড়ি আছে এটা বিক্রি করতে পারবেন না জরিমানা না দেওয়া পর্যন্ত। সব জায়গা আপনাকে ব্লক করে দিবে, ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিবে। তো সাবধান থাকতে হবে, যে যারা পড়তেছি, আমরা যে পড়তেছি নিয়ম কানুন শিখতেছি, এখনই গাড়ি নেওয়া নামা যাবে না। ফুলের রোজা থাকলে আপনি চালাতে পারবেন গাড়ি, ফুলের রোজা মানে কি আপনি গাড়ি স্টিয়ারিং ধরার যোগ্যতা অর্জন করলেন, চালাতে পারবেন ঠিক আছে, কিন্তু পাশে 10 বছরের বেশি অভিজ্ঞতা আছে এমন লোক রেখে চালাতে হবে। একা চালাইবেন ফুলের রোজা নিয়ে, তখন আপনার 315 চালাইলে আপনি একটু জরিমানা কমে 352 জরিমানা দিবে এবং 3 মাস সাসপেনশনে করবে ফুলিও রোজা, যদি আপনি পাতেন তাই পাস না, কেবল শুরু করছো শিখা। তো সেই ক্ষেত্রে জরিমানা নিয়ে যাবে। আর যদি ফুলিও রোজা না থাকে, কিছুই নাই, 5,000 জরিমানা করবে। আর পাতেন তো আপনার আছে আছে আপনি ভুলে বাসায় রেখে আসছেন, অথবা আপনি কোথাও ফটোকপি করতে দিয়েছেন আনতে মনে নাই, এমন হতে পারে না? হ্যাঁ, খেয়াল নাই, সাথে নাই, বাসায় আছে। ওই রকম অবস্থায় যদি কন্ট্রোল দেয় পাতেনটা না পায়, তাহলে আপনাকে 70 ইউরো বা 90 ইউরো একটা জরিমানা করবে। জরিমানা করে বলবে গাড়িটা এখানে রাইখা তুমি হাইটা হাইটা ঠিক ছিল বাসায় যাও, পরে পাতেন তা আয় না, তারপরে গাড়ি চালাও নর্মাল শহরের মধ্যে হইলে। আর অত রাতের মধ্যে যদি হয়,
তাহলে আপনাকে পাতেনটা নাই জানা রাখা, জেনে রাখা উচিত না? অনেক বলি, বলেন তো একটু, উচিত না? যত সাদার মধ্যে চালাই দিচ্ছি, পাতেনটা বাসায় রেখে আসছি, তখন কি করবে? উচিত না জানা সবার নাকি? জি। হ্যাঁ। জি অথচ ভাই। সাধারণ মধ্যে হইতে পারে না যে মানি ব্যাগ রেখে আসছে বা খেয়ালই নাই পাতেনটা যে পকেটে আছে, বা পকেটে সবসময় থাকে কার্ডবোর্ডের সাথে, কিন্তু পাতেনটা ফটোকপি করতে কই রেখে গেছে মনে নাই, হইতে পারে না? হইতে পারে। সেক্ষেত্রে পুলিশে ধরলে আপনি পাতেনটার ছবি দেখাইলেন, দেখ আমার মোবাইলের ছবি আছে সাথে নাই, কোথায় ভুলে রেখেছি বাসায়, অথবা আপনার পঁচিশ পিস করে টান দিলে বুঝতে পারবে আপনার পাতেনটা আছে। সেই ক্ষেত্রে ওরা 70 ইউরো জরিমানা করবে, একটা ফোলিও দিবে। ফোলিওতে লেখা থাকবে তুই এই গাড়ি নিয়ে অতস্থ থেকে বের হয়ে তোর বাসা পর্যন্ত যাইতে পারবি, বাসার অ্যাড্রেস যাবে। সো ওই ফলো দেখায় আপনার রাস্তা আরেকজন কন্ট্রোল দিল, এই তার পাতেনটা কই, তো আপনি কি 10 বার কন্ট্রোল দিলে 10 বার জরিমানা দিবেন নি? ওই একবার দিচ্ছেন, বাসা যাওয়া আগ পর্যন্ত ফোলিও নিয়ে কি করতে পারবেন, আপনার অতস্থ থেকে বের হতে পারবেন না। শহরের মধ্যে যদি হয় তাহলে গাড়ি চালাতে পারবেন না, হয়তো বা কোনো বন্ধুরে ফোন দিবেন, তুই এসে আমার লয়ে যা, তোর পাতেনটা তো আছেই, এমন। সো কুইজে বলছে আপনার পাতেনটার সাথে নাই, সেই ক্ষেত্রে আপনার কি হবে, সাসপেনশনে হবে, চৌকুশটা হবে কি ফালসো, কি হবে এটা? ফালতু। ফালসো। সাসপেনশনে হবে যে তুমি 3 মাসের গাড়ি চালাতে পারবা না, 6 মাসের গাড়ি চালাতে পারবা না, এটা ভুল হইতেই পারে, স্বাভাবিক, সিম্পলি রেখে আসছি কোথাও, তার মানে এই না যে আমার সাসপেনশনে করে দিবে। তো ক্লিয়ার আমরা? জি। Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere fondo stradale scivoloso. কি হবে এটা? শিবলোজ মানে কি বলেন তো? ইট কাটা। পিচ্ছিল, পিছলা পিছলা। ফন্দ তাহলে রাস্তার উপর যদি পিছলা হয়, তাহলে কি হতে পারে, কাউজা প্রবাবিলিটি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট হইতে পারে। পার। বুঝতে কি হবে? বেরো। 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 ভেরো। কাউজা মানে কারণ, প্রবাবিলে সম্ভাবনা, দি ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট কারণ, দুপতি আল স্ট্রাকচুরা মানে গঠন, রাস্তার গঠন বা রাস্তার অবস্থা যদি এমন হয়, কেমন হয়, তাহলে স্ট্রাদা può essere fondo stradale scivoloso, যদি উপরিভাগ পিচ্ছিল হয়, ভেজা থাকে, তাহলে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। পারে। ভেরো প্রশ্ন। Durante un intervento di primo soccorso non bisogna mai toccare il ferito se non è ancora arrivata la polizia. কি হবে? আলসো। আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা আপনি কোনো মোটরসাইকেল চালকে ধাক্কা মেরে ফালাই দিয়েছেন, পড়ে রয়েছে, আপনি অপেক্ষা করবেন পুলিশ আসার আগ পর্যন্ত, নাকি যে পড়ে গেছে একে যায় দেখবেন যে এর কি অবস্থা, এর উপরে মোটরসাইকেল পড়ে গেছে, মোটরসাইকেলটা কি করতে হবে, সরাই দিতে হবে, ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে কিনা, শারীরিক কন্ডিশন কি, এগুলো আমাদের কি করতে হবে, অবজার্ভ করতে হবে, এগুলা অবজার্ভ করতে হবে। পাশাপাশি পুলিশ ফোন দিতে হবে, অ্যাম্বুলেন্স ফোন দিতে হবে, এবং ওর 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 নিঃশ্বাস নিতে পারতেছে কিনা, ওর পায়ের উপর কোনো ভারী কিছু, মোটরসাইকেলটা পড়ে ব্যথা পাচ্ছে কিনা, এগুলো আমাদের কি করতে হবে, খেয়াল করতে হবে না? জি। খেয়াল করতে হবে। বুঝে বলা হয় দুরান্তে un intervento di primo soccorso, যখন প্রাথমিক সেবা করতে যাবেন কোন আহত ব্যক্তিকে, রাস্তার মধ্যে পড়ে রয়েছে অ্যাক্সিডেন্ট কইরা, অথবা আপনি কাউকে লাগাই দিয়েছেন, সেক্ষেত্রে নন ভিজনিয়া মাই তক্কারে কখনোই টাচ করা যাবে না। তক্কারা মানে কি, টাচ করা যাবে না, ফেরিত আহত ব্যক্তিকে কখনো টাচ করা যাবে না, সে নন আং করা, যদিও এখনো পুলিশ না আসে, আহত ব্যক্তিকে টাচ করা যাবে না, বুঝতে হবে, ফালসো। ফালতু। ওকে। কোনো দিনামিকা পরিবর্তন করা যাবে না, কি করা যাবে না, দিনামিকা দি ইনসিডেন্টি, অ্যাক্সিডেন্টের যে ওয়ে গুলা, দাগ গুলা, সেগুলা মুছা যাবে না। যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আপনার চাকা যে সেলাই সেলাই রাস্তার মধ্যে দাগ করে ফেলাইছে, অথবা গাড়ির আপনার গাড়ির কিছু একটা অংশ ভেঙে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, অথবা আপনি মনে করেন যে গাড়িটা বাঁকা হয়ে রয়েছে, এইগুলা সোজা করা যাবে না। বুঝতে পারছেন? জি। গাড়ি বাঁকা হয়ে রয়েছে, বাঁকাই থাকতে হবে। রাস্তার মধ্যে দাগ হয়ে রয়েছে, দাগই থাকতে হবে। দাগ মুছে দিলেন, হ্যাঁ হ্যাঁ দাগগুলো মুছে দেই, রাস্তা গাড়ি বাঁকা হয়ে রয়েছে, গাড়ি সোজা করে দেই, যেন পুলিশ না বুঝে। যেমন দোপ্য সেন্স, যেমন মনে করেন যে দোপ্য সেন্স, আপনি ওই দিকে যে অ্যাক্সিডেন্টটা করছেন, এই দিকে গাড়ি আসতেছে, আপনি অ্যাক্সিডেন্ট পরে পাকনামি করে গাড়িটা ব্যাক গিয়ার দিয়ে আপনার কুর্সে রাখলেন, আমি তো আমার কুর্সে ছিলাম, কেমন অ্যাক্সিডেন্ট হলো নলস্য, এমন করলে হবে? এগুলা চেঞ্জ করা যাবে না গাড়ির, ডায়নামিক নকশাগুলো চেঞ্জ করা যাবে না, কিন্তু আহত ব্যক্তিকে আমরা সেবা করতে পারবো পুলিশ আসার আগ পর্যন্ত, অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত। বাট কই যে বলছে টাচই করা যাবে না, যেন সুস্থ হবে, ফালসো। সোকর্স স্ট্রাদালে প্রাথমিক সেবা, এটা কি অব্লিগো দি লেজ্জে, প্রাথমিক সেবা না করলে কি হয়, কি কেস হয় বলেন তো? পেনাল, পেনাল কেস হয়, পেনাল কেস হয়। আপনি অ্যাক্সিডেন্ট করেন নাই, আপনি সাইকেল নিয়ে যাইতেছেন পাশ দিয়া, দুইটা গাড়ির অ্যাক্সিডেন্ট, মুখোমুখি সংঘর্ষ হইয়া সবগুলো আহত হয়ে পড়ে রয়েছে, আপনি পাশ দিয়ে সাইকেল নিয়ে চালাই গেলেন, ওই যাত্রীগুলোর মধ্যে একজন মারা গেল, আপনাকে ধরবে না, সাইকেল চালক ধরবে না যে তুই কিন্তু পাস হয়ে গেছিস, পুলিশ ফোন দিচ্ছে না কেন? পুলিশ আধা ঘন্টা পরে আসলো, যে তুই যখন দেখছিস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই টাইমে পুলিশ ফোন করলে আমরা আধা ঘন্টা আগে আসতে পারি, তাই না? তো সেক্ষেত্রে যখনই কোনো অ্যাক্সিডেন্ট দেখবেন, সাথে সাথে আপনাকে যাইতে হবে সাহায্য করার জন্য, এবং পুলিশ বা অ্যাম্বুলেন্স ফোন করতে হবে ইনস্ট্যান্টলি। ক্লিয়ার?
La presenza di passeggeri che schiamazzano a bordo del veicolo può influenzare la concentrazione del conducente. vero, দেখেন এটা অনেক সময় হইতে পারে, অনেকের ক্ষেত্রে হয়। স্ক্যামার মানে কি? অনেক বেশি চিৎকার ওলা চিৎকার, চেঁচামেচি। স্ক্যামার শুনে আবার, Schiamazzano. মানে খুব জোরে কথা বলা, চিল্লানো, মানে জোরে জোরে গান বাজনা করা বা তর্ক বিতর্ক করা বা জোরে জোরে কোনো কিছু আলোচনা করা। এ, এটা যদি যখন একটা গাড়ি, একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হ্যাঁ চালাচ্ছে, পাশাপাশি অন্যজন লোক দুজনে কথা বলতেছে, হাসতেছে, উল্টাপাল্টা, হ্যাঁ ধমকাচ্ছে, বা চালকের সাথে রাগারাগি করতেছে, এমন যদি হয়, তাহলে কি এটা কি প্রভাব ফেলবে না? চালকের মনোযোগের উপর প্রভাব ফেলবে না? ফেলবে। জি জি ভাই। সো লা প্রেজেন্সা দি পাসেঞ্জেরি, অনেক যাত্রীগণ আছে গাড়ির মধ্যে পিছনে সামনে বসা, কে কে স্ক্যামার জানো, যারা অতিরিক্ত কথা বলতেছে বা বিরক্ত করতেছে, আব্বর্দ গাড়ির মধ্যে হট্টগোল করতেছে, দেল ভেহিকল গাড়ির ভিতরে এগুলো করতেছে, ইনফ্লুয়েন্সারে প্রভাবিত হইতে পারে, প্রভাব ফেলতে পারে, লা কনসেন্ট্রেশন মনোযোগের উপর প্রভাব ফেলতে পারে, কার? দেল কন্ডুচেন্ট চালকের। তো কুষ্ট হবে বেরো। বেরো Per evitare rumori fastidiosi durante la guida, si deve usare il clacson solamente per motivi di sicurezza stradale, trasporto feriti o ammalati, pericolo immediato. এটা হবে বেরো, বেরো। Per evitare, এড়াই যাইতে, রুমরি ফাস্টিডিউজি দুরান্ত la guida, যখন গাড়ি চালাচ্ছেন অস্বস্তিকর শব্দ এড়াইতে। আপনি হর্ন দিলে কিন্তু অনেক বিরক্ত হয়, কারণ ইতালিতে কিন্তু হর্ন কম মানে মানুষজন, তাই না? সো এই হর্ন দেওয়ার উপর যে মানুষজন যে বিরক্তি বোধ করতেছে, বারবার হুদাই হুদাই হর্ন মারতেছেন, সামনে গাড়ি স্লো চলতেছে হর্ন মারতেছেন, হ্যাঁ সবুজ বাতি জ্বলছে সামনে গাড়ি থেমে রয়েছে হর্ন মারতেছেন, এরকম হর্ন মারলে আশেপাশে মানুষজন কি হয়? ফাস্টিডিওজি, বিরক্ত হয়। এই বিরক্তকর ভাবটা এড়ানোর জন্য, এই বিতারে করার জন্য, সিদে বোঝারে ক্লাকসন, আপনি হর্ন বাজাবেন সোলামেতে শুধুমাত্র এর মোটিভ সিকিউরিটি, নিরাপত্তার জন্য, নিরাপত্তার তাগিদে শুধু হর্ন বাজাবেন। যেমন ট্রান্সপোর্টের ফিডিতি, কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে আপনি হসপিটালে যাচ্ছেন, অথবা আম্মালাতি বা আহত ব্যক্তি বা অসুস্থ ব্যক্তিদের নিয়ে হসপিটালে যাচ্ছেন, অথবা পেরিকুলো ইমিডিয়াত, হঠাৎ কোনো বিপদ এড়ানোর জন্য শুধুমাত্র আপনি হর্ন বাজাবেন। নর্মাল কারণে হর্ন বাজানো যাবে না, বুঝতে হবে বেরো। বা Nei veicoli a motore a due ruote, l'interruttore d'emergenza ha la funzione di freno di stazionamento. কি হবে এটা? ফালসো। পাঁচ Freno di estacionamento, হ্যান্ড ব্রেক, হ্যান্ড ব্রেক নেই ভেহিকুলা মোটরে দুই রোধ, দুই চাকাওয়ালা যে যানবাহন গুলো আছে, চিকুরে মোটরসাইকেল, লেন্থরুত্তুরে ইমার্জেন্সি সুইচ। ইমার্জেন্সি সুইচটা কই থাকে? হাতের ডান দিকে, মানবীয় হ্যান্ডেল বাইরে থাকে। যে মোট চাবি, চাবি দিয়েও স্টার্ট করা যায়, চাবি দিয়া, চাবি ঘুরাইয়া সেলফ মারলে স্টার্ট হয়, আবার চাবি বন্ধ, চাবি বাম দিকে ঘুরাইয়া স্টার্ট বন্ধ করা যায়, চাবি না ঘুরেও স্টার্ট বন্ধ করা যায়। একটা সুইচ থাকে মোটরসাইকেলের মধ্যে, থাকে একটা সুইচ লাল রঙের, ওই সুইচ বন্ধ করলেও স্টার্ট কি হয়? সাইদ ভাই, বন্ধ, বন্ধ হয়। বন্ধ হয়ে যায়। বন্ধ চাবি হয়, বাম দিকে মুছে দিলেও বন্ধ করা যায়, আবার আমি হাত থেকে ওই লাল সুইচ চাপ দিলে কি হবে? বন্ধ হবে, বন্ধ হবে। সো এই সুইচ দিয়ে নাকি আমরা হ্যান্ড ব্রেকের কাজ করতে পারবো। আলা ফুনসিone di freno di stagionamento, ইমার্জেন্সি সুইচটা দিয়ে আমরা হ্যান্ড ব্রেকের কাজ করতে পারবো। বুঝতে হবে তাহলে কি ফালসো। ফালস, ফালসো। হ্যান্ড ব্রেকটা কি বলে, ওই ইমার্জেন্সি সুইচটা ব্যবহার করবো। ধরেন কোনো কারণে আমি পড়ে গাইতে পড়ে গেলাম, পড়ে হয়ে আল্লাহ না করুক পড়ে যাওয়ার পরে আমরা চাবি খুঁজতে খুঁজতে, এর থেকে ভালো হাতের পাশে হ্যান্ডেল বার আছে, ইঞ্জিন বন্ধ করে দিলাম, তাহলে তেল লিক হইলো না, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকলো, তাই না? এই জিনিসটা আর কি। অথবা আমি পাহাড়ি কোনো রাস্তার মধ্যে উঁচুতে দাঁড়ায় রয়েছি, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি জ্যামের কারণে, অথবা লাল বাতি জ্বলে রয়েছে, সেক্ষেত্রে আমি এক হাতে ব্রেক রাখছি, এক হাতে ক্লাচ চাপ দিচ্ছি, পায়ে ব্রেকে চাপ দিলাম, সেক্ষেত্রে আমি আবার চাবি ঘোরাবো, চাবি হাত উঠায় চাবি ঘোরাইতে হইব, এর থেকে হাতে হাত, হাত মানবীয়তা থাকা অবস্থায় আমি বৃহৎ আঙ্গুল দিয়ে লাল বটনে চাপ দিয়ে সুইচটা বন্ধ করে দিলাম, যে 30 সেকেন্ড 40 সেকেন্ড মোটর বন্ধ থাক, হ্যাঁ না? ওটা ইমার্জেন্সি সুইচ, ঠিক আছে? ওটা কখনো হ্যান্ড ব্যাগের কাজ করে না। তো কই যে বলছো ওটা হ্যান্ড ব্যাগের কাজ করে, এর জন্য কুষ্ট হবে ফালসো। Il segnale raffigurato vieta la svolta a sinistra. ফালসো। ফালসো ভাই। এটা ইনক্লোজার 150 আগে থাকবে, এটা প্রেসিডেন্সিয়াল কার্তেল ল। আমরা দ্রুত প্রেসিডেন্সিয়াল মেইন রোডে আছি, বাম একটা সাইড থেকে গাড়ি ঢুকতেছে মেইন রোডে, মানে একটা সাইড রোড, একটা ক্রস রোড। আমরা চাইলে বামও যেতে পারবো, এই রাস্তায় আমরা বামও যেতে পারবো, আবার বাম থেকে মেইন রোডে ঢুকতেছে, সেক্ষেত্রে আমরা অ্যাটেনশনে থাকবো। এইগুলো আমাকে বোঝাচ্ছে, প্রেরাবিজ করতেছে, হ্যাঁ ইনক্লোজার আগে। তো বলছে বামে যাওয়া নিষেধ, কিছু হবে ফালসো। আমি বামে যাইতেও পারি, মেইন রোড থেকে আমি বের হতে পারি না, বাম দিক দিয়ে বের হতে পারি, কোনো সমস্যা নাই। Lo spazio totale di arresto aumenta se l'asfalto è ruvido. রুবিদা মানে কি? শুকনা, শুকনা মানে একদম শুকনা করকরা রাস্তা। রাস্তা শুকনা থাকলে, ভালো থাকলে
কি হয়? গ্রিপ ভালো করে, গ্রিপ ভালো করলে ব্রেকটা সুন্দর, ব্রেকটা কি হয়? সুন্দর হয়। ভালো। ব্রেকটা সুন্দর হয়, ঠিক সঠিক জায়গায় ব্রেকটা হয়। সো lo spazio totale da adesso সম্পূর্ণ থামার জায়গা বাড়বে, আওমেন্তা বাড়বে, মানে ব্রেক, ব্রেক করলে একটু দূরে গিয়ে থামবে বলতেছে। একটা গাড়ি, রানিং গাড়ি রাস্তা ভেজা থাকে, তাহলে ব্রেক করলে একটু দূরে গিয়ে থামে, ব্রেকের জায়গাটা বাড়ে। আর ব্রেকের জায়গাটা বাড়লে সম্পূর্ণ থামার জায়গাটা কি হয়? বাড়ে। আর যেহেতু আসফাল্ট মানে রাস্তার পিচ, পিচটা কি রুবিত মানে কি? শুকনা, সুন্দর। না। রুবিত বা রুগজ, রুগজ মানেও সুন্দর, একদম শুকনা রাস্তা, করকরা রাস্তা। তো রাস্তা আসফাল্ট পিচ, পিচ শুকনা হইলে, করকরা হইলে তো ব্রেকের জায়গা কম লাগে, কম লাগে না ব্রেকের জায়গাটা? কম জি ভাই, লাগে। ফালতু। ব্রেকের জায়গা কম লাগে, সম্পূর্ণ থামার জায়গা বাড়বে না কমবে? কি হবে তখন? কমবে, ডিমিনিশ কম। হবে। কমবে। সেম প্রশ্ন বলবে, lo spazio di tutto il resto diminuisce se asfalto, তখন রুবিত না বলে কি বলবে? রুগোসো। ওটা বেরো হয়। রুগোসো আর রুবিদো একই জিনিস, খেয়াল রাখবেন। রুবিদো এবং রুগোসো একই জিনিস। আপনাদের কনফিউজ করার জন্য একই একই কুইজ এ পর্যন্ত একই রাইখা, একবার রুবিদো দিয়ে কুইজটা ফালসু দেয়, কারণ এখানে আমেন্তা বাড়ায়, বানায় লেখা থাকে। আবার এখানে রুগোসো দিয়ে এখানে ডিমিনিশে দেয়, ওটা আবার কি করে? ভেরো বানায়। তো খেয়াল রাখতে হবে, এই রুবিদো রুগোদো একই জিনিস। আওমেন্তা যে সম্পূর্ণ থামার জায়গা বাড়বে শুকনো রাস্তায়, ফালতু প্রশ্ন। শুকনো রাস্তায় সম্পূর্ণ থামার জায়গা কমবে, ডিমিনিশে, ভেড়া প্রশ্ন। রুবিতে বলুক আর রুগজ বলুক একই জিনিস, খেয়াল, ঠিক মনে থাকবে। জি ভাই। জি। রুগজ আর রুবিদো একই জিনিস, একটা কুইজে রুগজ থাকবে, ওটা ভেড়া হয়। কারণ কি? ওখানে আওমেন্তার জায়গায় কি থাকে? ডিমিনিউশে, কমবে। So, এটা ফালতু প্রশ্ন যে বাড়বে ব্রেকিং স্পেস শুকনো রাস্তায়, ফালতু প্রশ্ন। In una carreggiata a doppio senso di circolazione per svoltare a sinistra bisogna dare la precedenza ai veicoli provenienti da destra, salvo diversa segnalazione. In una vero, carreggiata a doppio senso di circolazione, দুই মুখী যান চলাচল, প্যারিস বলতারা সিনিস্তা, বামে মুড় ঘোরার ক্ষেত্রে খেয়াল রাখবো আমরা। বামে মুড় ঘোরার ক্ষেত্রে bisogna dare la precedenza, আমাদের অগ্রাধিকার দিতে হবে ai veicoli provenienti da destra, ডান দিকে যারা আসতেছে তাদেরকে অধিকার দিয়ে, তারপর বামে যেতে হবে salvo diversa segnalazione, যদি কোনো এক্সট্রা কারতলা না থাকে তাহলে ডান দিকের গাড়িকে অধিকার দিয়ে আমি বামে মুড় নিবো। সো হবে ভেরো। বেরো। কারণ একটু আগে দেখাইছি না আমি দক্ষিণ সেন্সের ক্ষেত্রে, যদি এমন হয় বামে একটা রাস্তা আছে, ঠিক আছে, আপনি এখানে আছেন, তো কারে যে তার মাঝখানে ওয়েট করবেন, যখন বামে মুন নেবেন, এই যে ডান দিকে আসতেছে এদেরকে অগ্রাধিকার দিয়ে মুন নেবেন। আর যদি সালবো মানে সারা, সালবো সারা দিবেরসা সিগনালাzione, যদি এখানে সিগন্যাল থাকতো, তারা বেঁচে থাকতো, তাহলে ওরা কি করতো? থামতো। তখন আপনি ওদের অধিকার না দিয়ে বামে যেতে পারতেন, কারণ কি ওদের এখানে কার্তেলে দেওয়া আছে। কই যে উল্লেখ আছে, কোনো কার্তেলে নাই। সালবো মানে সারা, আরেকটা আছে স্প্রোভিস্তো মানে সারা, আরেকটা আছে প্রিভো। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিভো মানে সারা, সালভো মানে সারা, স্প্রোভিস্তো মানেও সারা। এই তিনটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। সো যদি কোনো কার্তলে না থাকে ওদের থামার অপর দিকের গাড়িগুলো, তাহলে আমরা অবশ্যই ডান দিকের গাড়িগুলোকে অধিকার দিয়ে তারপরে বামে বলতে করবো, কুষ্ট হবে বেরো। Per trainare un rimorchio leggero non occorre effettuare il collegamento elettrico. কি হবে? ফালসো। যখন রিমোটকে টানবেন, পেট্রাইনারে ও রিমোটকে লেজ্জার, হালকা রিমোটকে যখন টানবেন, নন অক্কোরে প্রয়োজন নাই, অক্কুরে মানে প্রয়োজন, নন অক্কুরে মানে প্রয়োজন নাই, এফেক্টরে করার প্রয়োজন নাই, ইল কল্লেগামেন্টো কানেক্ট করা, ইলেকট্রিক ইলেকট্রিক কল্লেগামেন্টো করার দরকার নাই। তো রিমোটকে টানলে আপনি যখন ব্রেক করছেন, রিমোটকের পিছনে লাল বাতি না জ্বললে পিছের গাড়ি বুঝবো কেমনে আপনি ব্রেক করছেন? সো এর জন্য অবশ্যই রিমোটকের সাথে একটা ইলেকট্রিক কল্লেগামেন্টো থাকে, যেটা আপনার গাড়ির ব্যাটারির সাথে কানেক্ট করতে হয়। আপনি যখন ব্রেকে চাপ দিবেন, রিমোটকি ব্রেকও তখন লাল হয়ে জ্বলে উঠবে। আপনি ডান দিকে ইন্ডিকেটর দিবেন, রিমোটকি ইন্ডিকেটর তখন ডান দিকে জ্বলে উঠবে। পিছের গাড়িগুলো বুঝতে পারবে আপনি ডানে যাচ্ছেন, যেহেতু আপনার গাড়ির পিছনে রিমোটকি আছে। সো আপনার গাড়ির লাইট গুলা পিছনে থেকে দেখতে পারবে? বলেন তো। না। দেখতে পারবে না। তো এর জন্য অবশ্যই ইলেকট্রিক কয়েল কিন্তু আমার দিতে হবে রিমোটকির সাথে, বাট কুইজে বলছে প্রয়োজন নাই যদি রিমোটকি হালকা হয়। সো না। কুইজটা কি হবে তাহলে? ফালসো। ফালতু। ফালতু। ভেরি গুড। L'assunzione di LSD o l'anfetamina non compromette la facoltà di guida. কম্প্রোমেটতে মানে খারাপ করা, কম্প্রোমেটতে মানে কি? খারাপ করা। এর জন্য বলি সবাই, আমি যখন কুইজ করাবো তখন শব্দ তোলা লিখে ফেলবেন। অ্যাপস এর মধ্যে অনেক সময় আছে যে এই বিভিন্ন কুইজের অনুযায়ী শব্দার্থগুলা, শব্দার্থগুলো যে নর্মালি ধরেন এই কম্প্রোমেতে খারাপ করা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। তবে নর্মালি খেয়াল রাখতে হবে যে কম্প্রোমেতে যখন নাকি একটা কুইজ আমরা পড়বো, সেই কুইজের উপর ভিত্তি করে এটা অনেক সময় মীমাংসা করা হয়। একটা জিনিস করা, করা কোনো কিছু করাকে বোঝায়, আবার খারাপ করাকে বোঝায়। সো কুইজের মধ্যে আমরা শব্দ অর্থ যখন আসবে, আমি যখন এক্সপ্লেন করব তখন লিখে ফেললে আপনার পারফেক্টলি
এর মানেটা বুঝতে পারবেন। সো কম্প্রোমেতে খারাপ করা, নন কম্প্রোমেতে মানে খারাপ করে না, নন কম্প্রোমেতে মানে খারাপ করে না। আসোসিয়েট মানে পান করলেন বা সেবন করলেন বা নিলেন, দি এলএসডি অথবা ল্যান্তা ফেতামিনা। ল্যান্তা ফেতামিনা মানে কি একটা ড্রাগস, এগুলো ড্রাগস এর নাম, এলএসডি ড্রাগস এর নাম, ইয়াবার মতো ড্রাগস। তো ড্রাগ সেবন করলেন, ড্রাগ নিলেন, নন কম্প্রোমেতে খারাপ হবে না, লা ফাকলতা দি গুইদা গাড়ি চালানোর যে যোগ্যতা ক্ষমতা খারাপ হবে না, তাহলে কোশ্চেন কি হবে? ফালতু। ফালতু। ইজি। ওকে। তো দেখেন আমরা কিন্তু 25টা অধ্যায় 30টা প্রশ্ন এক্সপ্লেন করলাম, পাশাপাশি প্রত্যেক কুইজের এগেস্টে আরো কিছু আলোচনা করলাম, আমরা অনেকগুলো কুইজ শিখে গেছি। তো যারা নাকি জুমে আছি মোটামুটি একটু, যারা পরীক্ষা দেবো রিসেন্টলি, একটু সাহস হয়েছে না যে হ্যাঁ মিক্সড কুইজ আসলে পারবো আমরা এরকম? কঠিন না তো, তাই না? জি ভাই। আমরা সপ্তাহে এরকম 3 দিন নতুনদের ক্লাস, 3 দিন পুরোনোদের ক্লাস করাই, সেক্ষেত্রে নতুনরা পুরোনোদের ক্লাস করে অ্যাডভান্স শিখতে পারে, আবার পুরোনোরা নতুনদের ক্লাস করে রিভাইজ করতে পারে। এর জন্য আমাদের সপ্তাহে 6 দিনই ক্লাস থাকে, রোববার ক্লাস থাকে না। আর আমরা তো গ্রুপে অলরেডি আগে ভিডিও দিয়ে দেই, সবগুলো দিয়েও দিছি, পিন করা আছে, দেখে দেখে অ্যাডভান্স শিখতে পারবেন। ঠিক আছে? ওকে।